দর্শক, তথ্য অধিদপ্তরের পিআইডি সম্মেলন কক্ষে সাপ্তাহিক নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে যে অনভিপ্রেত, এ বিষয়ে সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হলো। রেলপথ মন্ত্রণালয় আমরা এই সরকার নিরাপদ, সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশ বান্ধব রেল সেবা সম্প্রসারণকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। রাজধানী ও পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে কার্যকর কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি আন্তনগর রেল সেবার সম্প্রসারণেও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। 180 দিনের মধ্যে ইশতেহারে ঘোষিত আন্তনগর ট্রেন সেবা সম্প্রসারণ এবং কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণ, এটা দুটোরই অগ্রগতি অনেক বেশি হয়েছে। এর এই ধারাবাহিকতা ঢাকা গোপালগঞ্জ ঢাকা রুটে অভিযাত্রিক কমিউটার নামে একটি নতুন একজোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে। 180 দিনে ইনফ্যাক্ট বিভিন্ন মন্ত্রণালয় কি করছে সেটা একটা ইভ্যালুয়েশন চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্টের সমন্বয় একটা কমিটি আছে। আমি নিজে সেই কমিটির সদস্য হিসেবে আমি জানি এটা অত্যন্ত মেটিকুলাসলি যাচাই বাছাই হচ্ছে, এবং সেটা নিয়ে 180 দিনের পরে সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী নিজেই জনগণের সামনে এসে হাজির হবে। তিনি সেখানে কি করতে চেয়েছেন, কতটা পেরেছেন বা কতটা পারেননি, সেই সব কিছু নিয়েই জনগণের সামনে কথা বলবেন, ব্যাখ্যা দেবেন। এবং আমি এটুকু জানাতে চাই যে 180 দিনে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা আমরা প্রায় সব ক্ষেত্রেই ভালোভাবে অর্জন করতে পেরেছি। বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে নেগোসিয়েশন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। 1 বছরের আলোচনার পর এটার মাধ্যমে যেটা হবে, বাংলাদেশের 8,428টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বাজারে 1054টি পণ্যের একই সুবিধা পেয়ে থাকবে। পাট ও বস্ত্র মন্ত্রণালয় আমরা এটা এনকারেজ করছি, আমরা জনগণের কাছে আহ্বানও জানাই। আসলে জনগণের সহযোগিতা ছাড়া শুধুমাত্র চাপ প্রয়োগ করে বা জরিমানা করে এটা কঠিন। সেটা হচ্ছে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহার করা। সরকার তার জায়গা থেকে চেষ্টা করছে যতটা সম্ভব সাহায্য করার জন্য। স্বল্প মূল্যে জেপিডিসি থেকে পাটের তৈরি 9,000 পিস গ্রসারি ব্যাগ টিসিবি ডিলারগণের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। জনগণের প্লাস্টিক বা পলিথিনের চাইতে এটা বেশি সুবিধাজনক হয়। নট মেয়াদে এটার ক্ষতি মাথায় রেখে আমরা আশা করছি জনগণ এই ব্যাপারে সাহায্য করবেন। ইনফ্যাক্ট এটা সরকারকে না, এটা আসলে নিজকেই সাহায্য করা, কারণ পলিথিনের এবং প্লাস্টিকের ক্ষতির কথা এখন আমরা সব খুব ভালোভাবে জানি। আমি আগে একদিন জানিয়েছিলাম এই কাজের অগ্রগতি হচ্ছে। বিটিএমসির 25টি মিলের মধ্যে 16টি মিল পিপিপির আওতায় পরিচালনার জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে। সরকারি যেসব মিল কলকারখানা আছে সেগুলো সরকার বছরের পর বছর ভর্তুকি দিয়ে জনগণের অর্থের এক ধরনের অপচয় হয়েছে। এটা হয়। ইনফ্যাক্ট আমি জন্মেছি, বেড়ে উঠেছি এ ধরনের একটা ইন্ডাস্ট্রিতে, আমার বাবা কাজ করতেন সেখানে। তো আমি দেখেছি অনেক সময় কি পরিমাণ অপচয় হয়, কিন্তু সরকারকে ভর্তুকি দিয়ে চালিয়ে যেতে হয়। এই সরকারের সিদ্ধান্ত হচ্ছে প্রতিষ্ঠানগুলো প্রফিটেবল হতে হবে, সেজন্য প্রাইভেট পাবলিক পার্টনারশিপই বেস্ট অপশন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সিলেট সিটি কর্পোরেশন আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনার অংশ হিসেবে সিলেট জেলার প্রথম বায়ো ড্রাইং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এটা চালু হলে যুগান্তকারী পরিবর্তন আসবে। বর্জ্য থেকে বিকল্প জ্বালানি উৎপাদনের পাশাপাশি একটি বৃত্তাকার অর্থনীতি গড়ে তুলতে এটি ভূমিকা রাখবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় রেণুপোনা ছাড়া হচ্ছে। বিল নার্সারিতে 2.75 মেট্রিক টন রেণুপোনা অবমুক্ত করা হয়েছে। মুক্ত জলাশয়ে মাছের সংখ্যা বৃদ্ধিতে এটা কাজ করবে। এর বাইরে মৎস্য আইন বাস্তবায়ন, মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইন 1950-এর আওতায় মোট 31টি মোবাইল কোর্ট পরিচালনা এবং 175টি অভিযান পরিচালনা করা হয়েছে। গণমাধ্যম জনমত তৈরি করার একটা জায়গা, সেইখানে আপনার এখনো গণমাধ্যমে যে সমস্ত তাদের দোষরা রয়ে গেছে তারা কিন্তু নির্দ্বিধায় খুব সূক্ষ্মভাবে কাজ করে যাচ্ছে। তারা কিন্তু শব্দের পরিবর্তনে খেলে সামান্য কিছু ঘুরিয়ে দিয়ে বেঁচিয়ে দিয়ে সেই বিষয়গুলি আপনারা যদি এতটাই উদার মনে দেখেন, আমি আজকে আপনি মনে করতে পারেন, কিন্তু যারা ভুক্তভোগী তারা কিন্তু মনে করছে না। আই গট দ্য পয়েন্ট। মানে আপনারা কমনলি আজকে যে কথাটা বারবার সবাই মিলে বলছেন, আমি এটা কগনিজেন্সে নিচ্ছি, আমি এটার গুরুত্ব বুঝতে পারছি। আমরা কাজ করছি না তা বলছি না, কিন্তু আমি আপনার সাথে একমত যে এটা আমরা আরেকটু এনার্জাইজ করতে হবে। আমার একটা প্রশ্ন আছে, আর একটা কথা একটু আপনাদের মনে রাখতে হবে প্লিজ, এটা একটু ক্লিয়ার করা দরকার।
একটা প্রাইভেট প্রতিষ্ঠান কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠান। ভাই যেটা বলছেন যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো মন্ত্রণালয়ের অধীনে আছে সেগুলোর ব্যাপারে কিছু কাজ সরকারের করার থাকে, কিন্তু একটা প্রাইভেট প্রতিষ্ঠান কিন্তু একটা প্রাইভেট প্রতিষ্ঠান। হ্যাঁ, সরকারিগুলোর কথা আসছে। তো আমরা এটুকু যেন ডিস্টিংগুইশ করি যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো তার মতো করে চলবে, সেখানে সরকার কিছু করতে যাবে, এটা আসলে সম্ভব না। আমার একটা ছোট প্রশ্ন ছিল হচ্ছে যে আমরা গতকাল দেখেছি যে 500 কোটি টাকা আত্মসাতের প্রতারণার অভিযোগে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়ের হয়েছে। এই টাকাটা তিনি এবং তার দলবল আত্মসাৎ করেছেন, এরকম একটা অভিযোগ। এই দুদকের অভিযোগটা আবার এর আগে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময় অনেক অভিযোগ, অনেক পিআরও এপিএস এর বিরুদ্ধে এরকম অর্থ আত্মসাতের অভিযোগ ছিল, তার সরকার সে সময় থামিয়ে দিয়েছে। এইটাই সরকারের মনোভাব কি, সরকার এই তদন্ত থামিয়ে দেবেন? আমাদের একটু বুঝতে হবে দুদক কিন্তু একটা স্বাধীন প্রতিষ্ঠান, এটা সাংবিধানিক না। এটা সাংবিধানিক না। আমাদের কতগুলো সাংবিধানিক কমিশন আছে, নির্বাচন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে। দুদক একটা কমিশন, কিন্তু এটাও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেভাবে কাজ করে আইনের মাধ্যমে তৈরি, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো করে কাজ করে। নতুন আমাদের এখন কমিশন নেই, কমিশনটা তৈরি হবে এবং আমি এখানে সরকার থামিয়ে দেওয়ার আসলে কিছু থাকবে না। কমিশন স্বাধীনভাবে কাজ করবে এবং আমরা এটুকু বলতে চাই যে সরকারের পক্ষ থেকে সরকার চায় দুদক এমনভাবে তৈরি হোক এবং দুদক ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। আমি আগেও একদিন বলেছি দুদক শুধু আগের সরকার বা অন্য সময় কি হয়েছে আমরা সেটাও এক্সপেক্ট করি না। দুদক এই সরকারের সময়ও কেউ কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়ছে কিনা সেই ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন, সেটা আমরা আশা করি। সুতরাং যত মামলা হচ্ছে বা যা যা হচ্ছে আমরা আশা করি ভবিষ্যতে খুব অল্প সময়ের মধ্যেই দুদক গঠিত হতে যাচ্ছে। সেই দুদক নিশ্চয়ই তারা তাদের স্বাধীনভাবে এই কাজগুলো তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেবেন। বিশেষ করে আচ্ছা, এক সেকেন্ড, উনি একটা প্রশ্ন করতে চাইছেন। জি, আপনি শুরুতেই বললেন যে শিক্ষার মান বাড়ানোর জন্য পাশের হার কমানো। না না, শিক্ষার মান বাড়ানোর জন্য পাশের হার কমানো হয়নি। আমরা বলছি একটা জিনিস, ন্যূনতম যোগ্যতা ছাড়া পাশ করিয়ে দেয়া বা গ্রেড দিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল। মাননীয় শিক্ষামন্ত্রী তার বক্তব্যে এটা জানিয়েছেন। এগুলো প্রত্যেকটা মাফিয়াদের টুল, যে আমি মানুষকে বাংলাদেশের 2 লাখ মানুষ বাচ্চা বা কখনো 2 লাখের বেশি বাচ্চা প্লাস পেয়েছে, মেক পিপল হ্যাপি, কিন্তু এতে তো সংকট তৈরি হয়েছে। আপনি কি দেখেন নাই? আপনি এখন সার্চ করলে রিপোর্ট পাবেন, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় পাস মার্কই পায় না 2টো GPA 5 পাওয়ার পর। সো মান বাড়ানোর জন্য আমাদের মানটা যে জায়গায় আছে আমরা সেটা আসলে দেখতে চাই। মান বাড়ানোর জন্য তো অন্য সব কাজ আছে, আমাদের টিচারদের ট্রেনিং থেকে শুরু করে কারিকুলাম, কিন্তু এই প্রবণতাও দিনের শেষে শিশুদেরকে এক অর্থে মান বাড়াতে সাহায্য করবে, কারণ তারা মনে করবে আমাকে আমার পাস, আমার গ্রেড অর্জন করে নিতে হবে। সো ওই কারণে ব্যাপারটা দীর্ঘদিন কিন্তু এই ব্যাপারে একটা মারাত্মক রকম খারাপ পরিস্থিতি চলছিল। যে আমার প্রশ্নটা একটু ব্যতিক্রমী।